হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সপ্তম শ্রেণীর ইতিহাসের মডেল সেট 8। এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নেবে। দেখো মডেল সেট 8 একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. উত্তর ও দক্ষিণ রাঢ়ের মাঝারি সীমানা ছিল। সঠিক উত্তরটি হবে অপশন বি, অজয়নথ। পরের প্রশ্ন 2 এর দাগ, বাংলাদেশ স্বাধীন দেশের মর্যাদা পায়। সঠিক উত্তরটি হবে অপশন বি, 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হয়। পরের প্রশ্ন 3 এর দাগ, সকল উত্তর পথনাথ উপাধি ছিল। সঠিক উত্তরটি হবে অপশন বি, হর্ষবর্ধনের। হর্ষবর্ধন সকল উত্তর পথনাথ উপাধি নিয়েছিলেন। পরের প্রশ্ন 4 এর দাগ, সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন। সঠিক উত্তরটি হবে অপশন সি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। তিনি ছিলেন সুলতানি যুগের একজন ঐতিহাসিক। পরের প্রশ্ন 5 এর দাগ, পাল ও সেন যুগের জমিতে মূল অধিকার ছিল। সঠিক উত্তরটি হবে কৃষকের। পাল ও সেন যুগের জমিতে মূল অধিকার ছিল কৃষকের। পরের প্রশ্ন 6 এর দাগ, দান সাগর ও অদ্ভুত সাগর বই দুটি লেখেন। সঠিক উত্তরটি হবে অপশন বি, বল্লাল সেন। বল্লাল সেন দান সাগর ও অদ্ভুত সাগর বইটি লিখেছিলেন। এরপর দেখো 2 এর দাগ, একটি বাক্যে উত্তর লেখো যে কোনো 4টি। 1 এর দাগে বলছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল। উত্তর হবে 1192 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল বলতো? মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। একটু খাতায় নোট ডাউন করো। পরের প্রশ্ন দিয়ে দেখ, আবুল ফজলের লেখা বইয়ের নাম কি? আইনি আকবরী। আইনি আকবরী কে লিখেছিলেন? আবুল ফজল লিখেছিলেন। পরের প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কি ছিল? উত্তর হবে কর্ণ সুবর্ণ। পরের প্রশ্ন 4 এর দাগ, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে গোপাল। 5 এর দাগ, কনিষ্ক কোন বংশের শাসক ছিলেন? উত্তর হবে কুষাণ বংশের শাসক ছিলেন কনিষ্ক। 6 এর দাগ, চেট্টি কাদের বলা হয়? উত্তর দক্ষিণ ভারতের বণিকদের চেট্টি বলা হতো। এরপর দেখো 3 এর দাগ, 2-3টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 বলেছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কিভাবে গঠিত হয়েছিল। দেখো উত্তর, 1947 খ্রিস্টাব্দের 15ই অগস্ট আমাদের দেশ ভারত স্বাধীন হয়। এই সময় থেকে পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য। স্বাধীনতা লাভের আগে পশ্চিমবঙ্গ বাংলা বা বেঙ্গলের অংশ ছিল। 1947 খ্রিস্টাব্দে দেশ ভাগের সময় বাংলা ভাগ হয় এবং বাংলার পুরো ভাগ নতুন দেশ পাকিস্তানে চলে যায়। বাংলার পশ্চিম ভাগ পশ্চিমবঙ্গ নামে ভারতের একটি রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। চলো পরের প্রশ্ন 2 এর দাগ, টিকা লেখো চক্রপাণি দত্ত। দেখো উত্তর, চক্রপাণি দত্ত ছিলেন বাংলার পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী। জন্মস্থান লিখবে। চক্রপাণি দত্ত সম্ভবত বীরভূম জেলার জন্মগ্রহণ করেছিলেন। কৃতিত্ব লিখবে, তিনি প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী। চরক ও সুশ্রুতের রচনার উপর টিকা লিখেছিলেন। তিনি চিকিৎসা বিষয়ে বিখ্যাত গ্রন্থ চিকিৎসা সংগ্রহ রচনা করেছিলেন। তাছাড়া ঔষধের উপাদান, ভেষজ গাছগাছড়া নিয়েও তিনি বই লিখেছিলেন। এইটুকু খুব সুন্দর পয়েন্ট করে করে লিখবে। এরপর চলো পরের প্রশ্ন 3 এর দাগ, টিকা লেখো চর্যাপদ। উত্তরটা বলার আগে তোমাদের বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো টিকা লেখো চর্যাপদ, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে আসার খুব সম্ভাবনা রয়েছে। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। তারপর পয়েন্ট করবে, আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। তারপর পয়েন্ট করবে, চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লুইপাদ, সরহপাদ, কান্নপাদ ও ভূসুকপাদ। অথবা টিকা লেখো অতীশ দীপঙ্কর। দেখো উত্তর, বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন দীপঙ্কর শ্রীগান অর্থাৎ অতীশ। তার আসল নাম ছিল অতীশ। অদন্তপুরী বিহারের আচার্য শিলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীগান নামে ভূষিত হন। তারপর পয়েন্ট করবে জন্মস্থান। 980 খ্রিস্টাব্দে বঙ্গাল অঞ্চলের বিক্রম মণিপুরে বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ব্রাহ্মণ্য মতবাদের বিরোধী ছিলেন বলে তার জন্মভিটা নাস্তিকের পণ্ডিতের ভিটা নামে পরিচিত। তারপর পয়েন্ট করবে, মহাবিহারের অধ্যক্ষরূপে অতীশ। দীপঙ্কর শ্রীগান সম্ভবত বিক্রমশীল, উদন্তপুরী ও সোমপুরী
মহাবিহারের আচার্য অধ্যক্ষ ছিলেন। তারপর পয়েন্ট করবে তিব্বতে অতীশ। তোমরা এই প্রশ্নটা একটু নোট ডাউন করে নাও, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 4-এর দাগ, 4-5টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে বলছে কোরআন ও কাবা সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তর, কোরআন হলো ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, আর কাবা হলো মক্কায় মসজিদ ই হরম নামক মসজিদের মাঝখানে একটি পবিত্র ভবন আছে, তার নাম কাবা। এর আরেক নাম বাইতুল্লাহ। ইসলাম ধর্মের প্রচারের আগে থেকেই আরবদের অধিবাসীদের পবিত্র তীর্থক্ষেত্র ছিল কাবা শরীফ। এই কাবা শরীফ পরবর্তীকালে ইসলাম ধর্মের পবিত্র তীর্থক্ষেত্র হয়ে ওঠে। 2-এর দাগে পাল ও সেন যুগের কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তর, পাল ও সেন রাজারা প্রজাদের কাছ থেকে নানা ধরনের কর আদায় করতেন। কৃষি কর, রাজারা কৃষি থেকে উৎপন্ন ফসলের 1/6 অর্থাৎ 1/6 কৃষকদের কাছ থেকে আদায় করতেন। বাণিজ্য কর, রাজারা ব্যবসা বাণিজ্য করার জন্য বণিকদের কাছ থেকে কর আদায় করতেন। হাট ও খেয়াঘাট থেকেও কর আদায় করা হতো। প্রজারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত। পরের প্রশ্ন 5-এর দাগ, 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1-এর দাগে বলেছে কর্ণ সুবর্ণ নগর সম্পর্কে আলোচনা করো। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর, কর্ণ সুবর্ণ ছিল প্রাচীন বাংলার একটি নগর এবং শশাঙ্কের রাজধানী। কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্যের উন্নতির কারণে জনবহুল এই নগরের বাসিন্দারা ছিল অত্যন্ত সমৃদ্ধ। বাণিজ্য কেন্দ্রের পাশাপাশি এটি একটি প্রশাসনিক কেন্দ্র হিসাবেও খ্যাতি লাভ করেছিল। শশাঙ্কের পর কর্ণ সুবর্ণ কামরূপ রাজ ভাস্কর বর্মার অধীনে চলে গিয়েছিল। এরপর এই নগরটি কিছুদিন নাগ শাসক জয়নাগের রাজধানীতে পরিণত হয়েছিল। এরপরে গুরুত্ব হ্রাস পায় বলে মনে হয়। বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চিরুটি রেল স্টেশনের কর্ণ সুবর্ণ নামকরণ করা হয়েছে। অথবা ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে যা জানো লেখো। দেখো ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল এবং এই সংগ্রামের মূল কারণ কি? একই উত্তর হবে ত্রিশক্তি। ত্রিশক্তি সংগ্রামে 3টি রাজশক্তি ছিল, বাংলার পাল, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ। ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ কনৌজের অধিকারকে নিয়ে ত্রিশক্তি সংগ্রামের সূত্রপাত হয়েছিল। এই সংগ্রামের মূল কারণ নিহিত ছিল কনৌজের ভৌগোলিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ঐতিহ্যগত গুরুত্বের মধ্যে। ভৌগোলিক গুরুত্ব, ভৌগোলিক দিক থেকে কনৌজ গঙ্গা যমুনার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় এর অবস্থানগত গুরুত্ব ছিল সর্বাধিক। 3 শক্তি চেয়েছিল কনৌজ অধিকার করে গাঙ্গেয় উপত্যকা দখল নিতে। পরের পয়েন্ট করবে অর্থনৈতিক গুরুত্ব। কনৌজ উত্তর ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র এবং কৃষিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল ছিল। তাই এই স্থান দখল করে 3 শক্তি আর্থিকভাবে সমৃদ্ধশালী হতে চেয়েছিল। এইটুকু খুব সুন্দরভাবে লিখবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, নালন্দা মহাবিহার সম্পর্কে যা জানো লেখো। চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর, প্রথমে ভূমিকা দেবে প্রাচীন ভারতের শিক্ষার প্রসারে যে বৌদ্ধ বিহারটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল তা হলো নালন্দা মহাবিহার। প্রতিষ্ঠা দেবে বর্তমান ভারতের বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগিরের কাছে নালন্দা মহাবিহারের ধ্বংসাবশেষ আছে। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর 2 দিয়ে পৃষ্ঠপোষকতা। নালন্দা মহাবিহার হর্ষবর্ধন ও পাল রাজাদের সাহায্য করেছিল। স্থানীয় রাজা ও জমির মালিকরা ছাড়াও সুদূর সুমাত্রা দ্বীপের শাসকও এই মহাবিহারের জন্য সম্পদ দান করেছিলেন। পরের পয়েন্ট লিখবে 3 নম্বর পয়েন্ট, প্রবেশিকা পরীক্ষা। নালন্দা মহাবিহারের ভর্তি হওয়ার আগে শিক্ষার্থীদের কঠিন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। পরের পয়েন্ট, ছাত্র শিক্ষক লিখবে, পাঠ্যসূচি লিখবে, মানে কি কি বিষয় পড়ানো হতো, পতন লিখবে, তারপর উপসংহার লিখবে। এই প্রশ্নটা খুব সুন্দর করে লিখবে। এখানে পয়েন্ট করে করে দেওয়া আছে, তোমরাও পয়েন্ট করে করে লিখবে, তাহলে নাম্বারটা খুব ভালো আসবে। এর সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। অথবা পাল আমলে বাংলার শিল্প স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায়? চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর, পাল আমলে বাংলা শিল্প স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় তা লেখো। দেখো উত্তর, শিল্প স্থাপত্যের ক্ষেত্রে পাল যুগ বিভিন্ন কারণে উল্লেখযোগ্য। এক্ষেত্রে কয়েকটি বিষয়ে পাল আমলে মৌলিকত্বের পরিচয় পাওয়া যায়। টেরাকোটা ও ধাতু শিল্প। পাল আমলে টেরাকোটা শিল্প ছিল অনন্য। এছাড়া অষ্টধাতু ও কালো পাথরের তৈরি দেবদেবীর মূর্তিগুলি মৌলিকত্বের পরিচয় বহন করে। চিত্রশিল্প। পাল আমলে চিত্রশিল্প উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে। এই সময়কার চিত্রের চারিদিকে লাল বা কালো রঙের সরু রেখা আঁকা হতো। বজ্রযান ও তন্ত্রযানের ধর্মীয় বিষয়গুলি এই সময় চিত্রশিল্পের মধ্যে দিয়ে প্রকাশ পায়।
তারপরে লিখবে শিল্প রীতি। প্রকৃতিপক্ষে গুপ্ত যুগে শিল্পকলাকে অনুসরণ করে পাল যুগে শিল্পরীতি গড়ে উঠেছিল। পাল যুগের শিল্পরীতি প্রাচ্য শিল্পরীতি নামে পরিচিত। শর্ট কোশ্চেন আসতে পারে। তারপর পাল আমলের স্থাপত্য। পাল আমলের স্থাপত্যগুলি সেই সময়কার শিল্পের উন্নত পরিচয় বহন করে। তখনকার স্থাপত্যগুলি ব্রাহ্মণ্য ও বৌদ্ধ সংস্কৃতির পৃষ্ঠপোষকতার নিদর্শন হলো। এর মধ্যে স্থানীয় বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। পাল আমলের স্তূপগুলিকে অনেকটা শিকড়ের মতো দেখতে ছিল। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুরে ওই আমলে বৌদ্ধ স্তূপ দেখা যায়। এছাড়া বাংলাদেশের ঢাকা জেলার আশরাফপুর ও রাজশাহী জেলার পাহাড়পুরের প্রত্নক্ষেত্রগুলি পাল আমলের স্থাপত্যের অন্যতম উদাহরণ। এইটুকু লিখবে। তাহলে আজ রইল এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।